আমি তো আরে বাবা শুনছি। মোনা, আমি তোমাকে ডাকছি, তুমি শুনতে পাও না? কত বড় সাহস! হ্যাঁ? আমি ফোনে কথা বলছি আর তুমি ফোনটা কেড়ে নিলা। কতবার করে বলছিলাম আমি যখন কোনো ফোনে কথা বলবো তুমি আমাকে ডিস্টার্ব করবে না। তুমি কি দেখতে পাও না আমি ফোনে কথা বলতেছি? হ্যাঁ, কি এমন দরকার ছিল যার জন্য তুমি চলে আসছো, এসে আমার ফোনটা নিয়ে গেছো? আমি না বুঝি না তোমার সমস্যাটা কোথায়। হ্যাঁ, কি সমস্যা তোমার? মানে একটা কথা বললে কানের মধ্যে কথাটা যায় না। আই ফোন দাও। আমি বুঝলাম না তোমার সমস্যাটা কি। হ্যাঁ, কেন তুমি এসব করো? মেজাজটা খারাপ করে দেখো। আমি তোমাকে আজকে একটা কথা বলে দিলাম, আজকের পর আমি যদি কখনো ফোনে কথা বলি ফার্দার ফার্দার আমাকে ডাকারও চেষ্টা করবে না, আমার কাছে আসার চেষ্টা করবে না। ধ্যাৎ, ফোনটা কেটে। এই চলে যাচ্ছ কেন? কি বলতে আসছিলে সেটা বলে যাও। ধ্যাৎ, বেকার জানি কোথাকার। কি ব্যাপার, কোথাও যাচ্ছ নাকি? বাইরে যাচ্ছি। ও আচ্ছা, কখন ফিরবা? আর ফিরবো না কোনোদিন। কখনো ফিরবা না মানে কি বলছো তুমি? তুমি আমার সঙ্গে কিছুক্ষণ আগে যে ব্যবহারটা করলে, তারপর তোমার কি মনে হয় তোমার সঙ্গে এই বাসায় থাকা আমার উচিত হবে? তাই চলে যাচ্ছি। সাজিদ, সিম্পলি একটা বিষয় নিয়ে এভাবে রিয়াক্ট করার কি আছে? হ্যাঁ, আমি একটা ইম্পর্টেন্ট কলে ছিলাম, কথা বলছিলাম, তুমি আমার কাছ থেকে ফোনটা টেনে নিয়ে গেছো, ফোনটা কেটে দিছো। সো আমার মেজাজ খারাপ হবে না? দ্যাটস ওয়াই আমি তোমাকে থাপ্পড় মেরে বসছি। তাতে এখানে ইস্যু করার তো কি আছে? আমি তো একটু থাপ্পড়ে দিছি, তাই না? এসব ঝামেলা করে লাভ নাই। ব্যাগটা দেখে দাও। তুমি তোমার হাজবেন্ডের গায়ে হাত তুলছো, তার উপর আবার তুমি বলতেছো তুমি এমন কি করে ফেলছো, তাই না? রাস্তার প্রত্যেকটা মানুষ তাকিয়ে ছিল আমার দিকে। আমাদের সিকিউরিটি গার্ডের যে মেয়েটা, কি জানি নাম ওর, নদী। নদী বাইরে গিয়ে কি বলবে বলো তো? ও তো বাইরে গিয়ে সকলের কাছে বলে বেড়াবে যে আমাদের সাজিদ স্যার তার বউয়ের হাতে মার খায়। আমার রিপুটেশন কোথায় গিয়ে দাঁড়াবে সোসাইটিতে? হ্যাঁ, আর তাছাড়া সব থেকে বড় ব্যাপার, আমি তোমার হাজবেন্ড, তোমার সাহস হয় কি করে আমার গায়ে হাত তোলার? এই দেখো সাজিদ, এত না মেয়ে মানুষের মতো ইমোশনাল হয়ে কথা বলো না, ঠিক আছে? একটা থাপ্পড়ে তো দিছি, আহামরি কিছু তো করি নাই, তাই না? কে দেখলো কি না দেখলো এটা তো দেখার বিষয় না, ঠিক আছে? এটা না সম্পূর্ণ মনের ব্যাপার। তুমি মনে ধরছো তাই এমন হয়েছে, এটা যদি মনে না ধরতো তাহলে কিচ্ছু হতো না। আর আমি একটা কথা বুঝলাম না, হ্যাঁ, একটা থাপ্পড়ই তো মারছি। আর এমনি তো আমি একটু টেনশনের মধ্যে ছিলাম, সো হয়ে গেছে আমার দ্বারা, একটা ভুল হয়ে গেছে। এখানে তো ইস্যু করার কি আছে? দেখো, শুধু শুধু এসব ঝামেলা টামলা করো না, ব্যাগটা আলমারিতে রেখে খেতে চলো। শোনো মোনা, তোমাকে একটা কথা বলি। তুমি যে কাজটা করছো না, এটা মারাত্মক রকমের একটা অন্যায় কাজ করছো তুমি। এত বছর যাবত আমি তোমার সঙ্গে সংসার করছি, তুমি আমার সঙ্গে সংসার করছো, কোনোদিন বলতে পারবে আমি তোমার গায়ে হাত তুলেছি কিংবা উচ্চস্বরে কথা বলেছি? বলতে পারবে না। অথচ আজকে সামান্য একটা কারণে তুমি আমার গায়ে থাপ্পড় মারলে, তাও আবার সকলের সামনে। মান সম্মান পুরো ধুলোয় মিশিয়ে দিয়েছো তুমি। আজকে যদি আমার জায়গায় তুমি থাকতে, তোমাকে যদি আমি থাপ্পড় মারতাম, তুমি তো ঠিকই ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়ি চলে যেতে। ইভেন এমনও হতে পারতো যে আমার নামে থানায় মামলা করতে, কিন্তু আমি তো সেটা করতে পারছি না, তাই না? মানে বুঝলাম না তোমার মুখে এত কথা আসে কি করে? হ্যাঁ, একই তো তুমি বেকার, 3টা মাস যাবত ধরে তুমি বেকার আছো, ঠিক আছে? আমার টাকায় চলতেছো। আমি যদি টাকা দিই তুমি বেরোতে পারো, আমি যদি টাকা না দিই তুমি বেরোতে পারো না। এই সংসারটা আমি চালাই, ঠিক আছে? এই সংসারে যাবতীয় খরচ আমি বেয়ার করি, গাড়ির ইএমআই সবকিছু আমি বিল পরিশোধ করি। আর তুমি কি না আমাকে এরকম কথা শোনাচ্ছ? দেখো, আমাকে না ঘরে বাইরে 2 জায়গায় দেখতে হয়, মাথায় অনেক টেনশন থাকে। স্বাভাবিকভাবে আমার মেজাজটা খারাপ হতেই পারে, তাই না? আর সেখানে আমি একটা ইম্পর্টেন্ট কলে ছিলাম আমার ফ্রেন্ডের সাথে, আর সেখানে কিনা তুমি গিয়ে আমার ফোনটা কেড়ে নিছো। তো আমি কি থাপ্পড় মারবো না? হ্যাঁ, মেজাজটা খারাপ করছো আর আমি তোমার সাথে কি তুলু তুলু করে কথা বলবো? হ্যাঁ, কি তো বেকার হাজবেন্ড, তার উপর তোমার এত চটং চটং ভাব, এত চটং চটং ভাব আসে কি করে? হ্যাঁ, বউয়েরটা খাও, বউয়েরটা, এটা ভুলে যেও না। বউয়েরটা খেতে হলে না মাথা নত করে তবেই খেতে হয়। বাহ, মাত্র 3টা মাস হলো আমি বাড়িতে বসে আছি। এর মাঝে তুমি আমাকে খোটা দেওয়া শুরু করে দিয়েছো যে বাসা ভাড়া তুমি দাও, কারেন্ট বিল তুমি দাও, আমার হাত খরচ তুমি দাও। তোমার কথা শুনে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি মোনা। কিন্তু একটা সময় যখন আমার সব কিছু ছিল, সংসারের মালিক ছিলাম আমি, সমস্ত টাকা পয়সা সব খরচ যখন আমি বহন করতাম, তখন তো তোমার রূপটা এমন ছিল না। তুমি বোধহয় ভুলে যাচ্ছ তোমার অতীত, যে তোমার জন্য আমি আমার ফ্যামিলির সঙ্গে থাকছি না, কারণ তুমি তো পছন্দ করতে না জয়েন্ট ফ্যামিলিতে থাকার, তোমার তো ফ্রিডম দরকার ছিল। আর আমি ভেবেছিলাম যেহেতু তোমাকে আমি বিয়ে করেছি, তোমার ভালো মন্দ খেয়াল রাখাটার দায়িত্বও আমার। এ কারণে আমি তোমার মুখের দিকে তাকিয়ে আমার বাবা মাকে আমি গ্রামে রেখে দিয়েছি, যে বাবা মা আমাকে কষ্ট করে লালন পালন করে বড় করলেন, তাদের ঠিক মতো আমি খেয়াল রাখতে পারি না। হ্যাঁ,
হয়তো মাস শেষে আমি তাদের অ্যাকাউন্টে ঠিকই টাকা পাঠাই, কিন্তু সন্তান হিসেবে বাবা মাকে টাকা পাঠালে কি বাবা মার প্রতি দায়িত্ব পালন করা হয়ে যায়? হয়ে যায় না। শুধুমাত্র তোমার জন্য আমি জীবনে অনেক স্যাক্রিফাইস করেছি। ইনফ্যাক্ট আমার যখন অবস্থা ভালো ছিল তখন তোমার বাড়ির একটা সময় এমন এসেছিল যে শ্বশুর আব্বার অবস্থা খারাপ হয়ে যায়, টাকা পয়সার দরকার হয়, তখন কিন্তু এই আমি, যে আমাকে তুমি এখন এতগুলো কথা শোনাচ্ছ আমি বেকার বলে, এই আমি কিন্তু তোমাদের ফ্যামিলির পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, তোমাদেরকে অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা করেছিলাম। সেদিন আমি যদি তোমাদের পাশে না দাঁড়াতাম তাহলে হয়তো আজকে তোমাদের পুরো পরিবারকে নিয়ে রাস্তায় নামতে হতো। আর আজকে আমার টাকা নেই, আমি বেকার বিধায় কতগুলো কথা তুমি আমাকে শোনাচ্ছ। এক নিমিষে তুমি অতীতের সমস্ত কৃতজ্ঞতা ভুলে গেলে যে কাজগুলো আমি তোমাদের জন্য করেছি। হ্যাঁ মনে, তুমি এতদিন জানতে আমি বেকার হয়ে বাসায় বসে আছি, এটা ঠিক, কিন্তু তুমি তো এটাও জানতে যে আমি একটা প্রজেক্ট পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি। তুমি তো বেশ ভালো মতোই জানতে। আজকে সকালে আমার কাছে ফোন এসেছিল, সেই প্রজেক্টটা আল্লাহর অশেষ রহমত আমি পেয়ে গেছি। এই খবরটাই তোমাকে দেওয়ার জন্য আমি তখন যাচ্ছিলাম। আর প্রজেক্টটার আনুমানিক মার্কেট ভ্যালু কত জানো? 20 কোটি টাকা। ক্যান ইউ ইমাজিন? 20 কোটি টাকা। এই সুসংবাদটা দেওয়ার জন্যই তখন আমি তোমার কাছে গিয়েছিলাম। আর একটা মানুষ যখন অনেক দিন কষ্টে থাকার পরে হঠাৎ করে কোনো খুশির সংবাদ শোনে না, তখন তার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে। আমিও আমার নিজের এক্সাইটমেন্টটাকে আটকাতে পারিনি, তাই আমি দৌড়ে গিয়েছিলাম তোমার কাছে। গিয়ে দেখলাম তুমি ফোনে কথা বলছিলে। তখন ভাবলাম তুমি যার সঙ্গে ফোনে কথা বলো না কেন, এর থেকে বড় খুশির সংবাদ আর কি হতে পারে। তাই আমি তোমাকে পেছন দিয়ে ডাক দিলাম, তোমার ফোনটা নিলাম, ব্যাস অমনি তুমি আমাকে সবার সামনে থাপ্পড় মারলে। এলাকার প্রত্যেকটা মানুষ দেখলো আমি একটা পুরুষ মানুষ হওয়ার পরও আমার ওয়াইফ আমার গায়ে কিভাবে হাত তোলে। জিনিসটা কি আমার ভালো লেগেছে হাজবেন্ড হিসেবে? লাগেনি। সবাই বুঝতে পারছি তোমার তোমার 20 কোটি টাকার প্রফিট হয়েছে। তো তুমি এই কথাটা তুমি আমাকে আগে বলতে পারতা। আসলে বললাম না, আমি একটা ইম্পর্টেন্ট কলেজ ছিলাম, দ্যাটস ওয়াই আমার মেজাজটা একটু খারাপ হয়ে গেছে, এই জন্য আমি গায়ে হাত তুলে ফেলছি। এনিওয়ে আমি ভুল করছি, আই এম রিয়েলি সরি। আমাকে তুমি প্লিজ মাফ করে দাও। আর শোনো, যা হয়েছে এগুলো ভুলে যাও, শুধু শুধু এমনটা করো না। তুমি কোথায় যাবে বলো? আর তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে? বাহ নারী, কত সুন্দর অভিনয় জানো তুমি। কিছুক্ষণ আগেও যেই তুমি আমাকে অপমান করে কথা বলছিলে, আমাকে টাকার খোঁটা দিচ্ছিলে, আমি বেকার, আমার কোনো মুরদ নেই টাকা পয়সা ইনকাম করার, অতএব আমার এই অধিকারও নেই তোমার ফোন টাচ করার, আরো কতগুলো কথা বললে। আর এখন যেই তুমি শুনলে যে আমি প্রজেক্টটা পেয়ে গেছি, তাও আমার যার মার্কেট ভ্যালু 20 কোটি টাকার, অমনি তোমার কথা বলার স্টাইল চেঞ্জ হয়ে গেল। আমি না সত্যি এটা তোমার কাছ থেকে আশা করি নাই মোনা, বিশ্বাস করো। এতদিন যাবৎ তোমার উপর আমার যা ভালোবাসা ছিল, যা শ্রদ্ধাবোধ ছিল, সবকিছু এক নিমিষে তুমি আজকে শেষ করে দিলে। যেভাবে তুমি আমাকে হাত তুললে পাবলিকের সামনে, এরপর তোমার কি মনে হয় আমি বাইরে গিয়ে কোথাও মুখ দেখাতে পারবো? তোমার কি মনে হয় বাইরের মানুষজন আমাকে জিজ্ঞেস করবে না যে ভাই ভাবি কেন তখন আপনার গায়ে ভাবে হাত তুললো? আমি কি জবাব দেবো তাদেরকে? এটা বলবো যে আমি বেকার বিধায় আমার বউ আমাকে হাত তুলেছে? মোনা, তুমি জীবনটাকে যেভাবে ভাবছো, জীবনটা আসলে তেমন না। প্রতিটা সংসারেই দুঃখের পরে সুখ আসে, শুধু দুঃখের সময় ধৈর্য ধরতে হয়। আর সে ধৈর্য ধারণের সময় হাজবেন্ড বা ওয়াইফ দুজনের উচিত একজন আরেকজনের পাশে থাকা। কিন্তু আফসোস, আমি আমার ওয়াইফের সঙ্গটা আমার পাশে পেলাম না আমার দুঃখের সময়। আমার সুখের সময় আসলো ঠিকই, কিন্তু আমার সুখের সময়টা আমি আমার ওয়াইফকে নিয়ে কাটাতে পারছি না, কারণ আমি তো তোমার সঙ্গে সংসার করবো না, কারণ তুমি আমাকে হাত তুলছো। এত কিছু করার পর আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না মোনা, আই এম সরি। সাজিদ, তুমি কি বলতেছো? হ্যাঁ, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি কার সাথে থাকবো? আমি কিভাবে থাকবো? সাজিদ প্লিজ, আই এম রিয়েলি সরি, আমাকে মাফ করে দাও। এই কারণে আমি আমার ব্যাগপত্র গোছাচ্ছি আর চলে যাচ্ছি। আর বাকি রইলো এই ফ্ল্যাট, এই ফ্ল্যাটটা আমি তোমাকে দিয়ে দিলাম। এই ফ্ল্যাটের আমার আর কোনো দরকার নেই। ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।